আজকের বিষয় ইনকাম ফ্রম আদার সোর্স। তোমরা তখন বুঝতে পেরেছো আমরা যে ইনকাম ট্যাক্স আইনের যে 5টি খাতের কথা বলা হয়েছিল তার শেষ ধাপ এটি, অর্থাৎ অন্যান্য উৎস থেকে আয়। এই অন্যান্য উৎস থেকে আয় বিষয়টিতে প্রবেশ করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেতে পারো। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো শুরু করা যাক ইনকাম ফ্রম আদার সোর্স। ইনকাম ফ্রম আদার সোর্স অর্থাৎ অন্যান্য উৎস থেকে আয়, এটি সেকশন 56 থেকে 59 এর ক্ষেত্রে বলা আছে। কি বিষয়টা কি? ইনকাম ফ্রম আদার সোর্স ইজ ওয়ান অফ দ্য হেডস অফ ইনকাম চার্জেবল টু ট্যাক্স আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, অর্থাৎ 1961 সালের আয়কর আইনের যে 5টি খাতের কথা বলা হয়েছে সেটির একটা খাত হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। Any income that is not covered in the other 4 head of income is taxable under income from other sources, অর্থাৎ এমন কোনো ইনকাম বা আয় যেটা বাকি যে 4টি খাতের কথা বলা হয়েছে। তো স্টুডেন্ট, তোমরা বাকি 4টি খাতও নিশ্চয়ই জানো, তাও একবার বলে দিই। ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, এবং বাকি যে খাতটি সেটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। এই ইনকাম ফ্রম আদার সোর্সে যে আয়গুলো আসবে বা যে সমস্ত ইনকামগুলো ওই 4টি খাতে আসেনি সেগুলি শুধুমাত্র এখানে আসবে। বিকজ অফ দিস ইট ইজ নোন অ্যাজ রেসিডুয়ারি হেড অফ ইনকাম, অর্থাৎ এটি একটি অবশিষ্ট ইনকামের খাত। All the income excluded from salary, capital gains, house property or business profession are included in IFOS, অর্থাৎ income from other source, except those which are exempt আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এবং এর মধ্যে কিছুটা ব্যতিক্রম থাকবে। যে সমস্ত আয়গুলো আয়করের ক্ষেত্রে ছাড় আছে সেগুলো কিন্তু এর মধ্যে আসবে না। ইনকাম ট্যাক্স will only the income from other source আর সেকশন 56(2). তো কোনগুলো ইনকাম ফ্রম আদার সোর্সে আসবে তার আগে বলে রাখি এর নির্ধারণে কি শর্তগুলো কি আছে। কিছু কন্ডিশন অবশ্যই থাকা উচিত। কি কন্ডিশন? অন্যান্য সূত্র থেকে নির্ধারণযোগ্য হতে হলে কতগুলো শর্ত পূরণ করতে হয় কিন্তু প্রত্যেকটি কন্ডিশনের মতোই। অর্থাৎ এই আয়টি আগের বছরে হতে হবে অ্যাজ ইউজুয়াল, পূর্ববর্তী বছরে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে হতে হবে। আয়গুলি আয়কর আইন অনুসারে পুরোপুরি ছাড়যোগ্য নয়, অর্থাৎ পুরোপুরি ছাড় নয় বলেই তো এখানে ইনকাম ফ্রম আদার সোর্সে আসবে। আয়গুলি আয়কর আইনের প্রথম 4টি খাতে নির্ধারণযোগ্য নয়, অর্থাৎ যে 4টি খাতের কথা বলা হয়েছে ওই 4টি খাতে হবে না, পূর্ববর্তী বছরে হবে এবং এখানে পুরোপুরি ছাড় হবে না। এবারে আসি ইনকাম ট্যাক্সেবল অনলি ইনকাম ফ্রম আদার সোর্সেস আর সেকশন 56 সাবসেকশন 2, অর্থাৎ 56(2) ধারা অনুসারে অন্যান্য উৎস থেকে আয় খাতে কতগুলো সুনির্দিষ্ট আয়ের কথা বলা হয়েছে, যেমন স্পেসিফিক ইনকামের কথা বলা হয়েছে, যেমন ডিভিডেন্ড ইনকাম, অর্থাৎ কোনো ডিভিডেন্ড বলতে কোনো ডোমেস্টিক কোম্পানি বা কেন্দ্রীয়, যেমন ডিভিডেন্ড রিসিভ ফ্রম ডোমেস্টিক কোম্পানি শ্যাল বি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স আন্ডার সেকশন 10(34), অর্থাৎ দেশীয় কোম্পানি দ্বারা প্রদত্ত যে লভ্যাংশ 10(34) নম্বর ধারাতে অনুযায়ী সম্পূর্ণরূপে করমুক্ত। কিন্তু যদি এটি বিদেশি কোনো কোম্পানি থেকে পাওয়া যায় তাহলে কিন্তু সেই ইনকামটা, সেই ডিভিডেন্ড কিন্তু অবশ্যই করযোগ্য। এক্ষেত্রে শেয়ারগুলি বিনিয়োগ হিসেবে ব্যবসায়িক পণ্য হিসেবে যেভাবেই রাখা হোক না কেন, শেয়ারের উপর প্রাপ্য লভ্যাংশ এই খাতে করযোগ্য হবে। অর্থাৎ দেশীয় কোম্পানি থেকে যদি ডিভিডেন্ড পাওয়া যায় অর্থাৎ লভ্যাংশ পাওয়া যায় তবে সেটি কিন্তু ছাড়যোগ্য, কিন্তু যদি বিদেশি কোম্পানি থেকে পাওয়া যায় তাহলে কিন্তু এটি এর সঙ্গে ট্যাক্সেবল হবে বা করযোগ্য হবে। ইনকাম আর্নড ফ্রম উইনিং লটারিজ, ক্রসওয়ার্ড পাজলস, রেসেস ইনক্লুডিং হর্স রেস, গ্যাম্বলিং অর বেটিং অফ এনি কাইন্ড, অর্থাৎ ইনকাম আয়টা হবে কোথা থেকে? লটারি থেকে, ঘোড়দৌড় থেকে, বা ক্রসওয়ার্ড পাজল গেম থেকে, বা গ্যাম্বলিং অর বেটিং জুয়া থেকে যদি কোনো আয় হয়ে থাকে তবে সেই ইনকামগুলো কিন্তু এক্ষেত্রে আসবে।
Number 3, money or movable immovable property received without consideration or inadequate consideration during previous year, অর্থাৎ পূর্ববর্তী বছরে কোনো মুভেবল বা ইমুভেবল প্রপার্টি রিসিভডের ফলে সে যদি কোনো ইনকাম হয়ে থাকে। ইন্টারেস্ট অন কম্পেনসেশন অর এনহ্যান্স কম্পেনসেশন রিসিভড, যদি কোনো কম্পেনসেশন ও ক্ষতিপূরণ থেকে যদি কোনো ইনকাম বা আয় হয়ে থাকে। Advance money received or money received in a negotiation or transfer of a capital assets only if the money is forfeited and it does not result in the transfer of such assets, অর্থাৎ কোনো যে অ্যাডভান্স যদি অ্যাডভান্স মানে যে আগে পাওয়া যদি কোনো অর্থ পাওয়া যায় এবং মানি রিসিভড ইন নেগোসিয়েশন ফর ট্রান্সফার বা হস্তান্তরের ফলে মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে যদি আগে কোনো অর্থ পাওয়া যায় তবে সেটিও কিন্তু এই ইনকাম ফ্রম আদার সোর্সে আসবে। ইনকাম ট্যাক্স বিল আন্ডার আইএফএস অর্থাৎ ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে আসবে অনলি ইফ নট ট্যাক্সেবল আন্ডার প্রফিট অ্যান্ড গেইন বিজনেস অর প্রফেশন অর স্যালারি, অর্থাৎ প্রফিট অ্যান্ড গেইন বিজনেস অর প্রফেশনের ক্ষেত্রে যে সমস্ত ইনকাম বা স্যালারিজ ইনকাম বা ইনকাম ফ্রম আদার হাউস প্রপার্টি এগুলো থেকে যে সমস্ত ইনকামগুলো হবে না দেখানো যাবে না সেগুলো ইনকাম ট্যাক্স এর আন্ডার ইনকাম ফ্রম আদার সোর্সে আসতে হবে। এনি সাম কন্ট্রিবিউটেড টুয়ার্ডস প্রভিডেন্ট ফান্ড ইএসআই এটসেট্রা বাই এমপ্লয়ি টু দ্য এমপ্লয়ার অনলি ইফ নট ডিপোজিটেড ইন দ্য রেলিভেন্ট ফান্ড, অর্থাৎ কোনো প্রভিডেন্ট ফান্ড বা বার্ধক্য তহবিল যদি থাকে সেক্ষেত্রে যদি কর্মচারী তার কর্মচারী যে তার মালিকের কাছ থেকে অর্থাৎ এমপ্লয়ার যদি এমপ্লয়িকে কিছু দিয়ে থাকে সেই পার্টটুকু কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে আসবে। ইন্টারেস্ট আর্নড অন সিকিউরিটিজ, অর্থাৎ কোনো সিকিউরিটি থেকে যদি ইন্টারেস্ট পাওয়া যায়। ইনকাম রিসিভড ফ্রম দ্য লেটিং অফ এ প্ল্যান্ট মেশিনারি অর ফার্নিচার উইথ অর উইদাউট বিল্ডিং, অর্থাৎ যদি কোনো প্ল্যান্ট এবং মেশিনারি অথবা ফার্নিচার সেটা উইদাউট বিল্ডিং বা শুধুমাত্র যদি হয় সেক্ষেত্রে যদি সেগুলো লেটিং বা ভাড়া দিয়ে যদি পাওয়া যায় সেগুলো কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যেই আসে। কিম্যান ইন্স্যুরেন্স পলিসি, অর্থাৎ এক্ষেত্রে যদি কিম্যান ইন্স্যুরেন্স পলিসি থেকে যদি কোনো অর্থ পাওয়া যায় তবে সেটি কিন্তু মূলধনী ইনকাম ট্যাক্সেবল এই হেডে এসে থাকে। এছাড়াও স্যালারি অফ এমপি এমএলএ, অর্থাৎ এমপি বা এমএলএর কাছ থেকে প্রাপ্ত অর্থ কিন্তু স্যালারি বাবদ প্রাপ্ত অর্থ কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যেই এসে থাকে। তো এই যে আমরা স্পেসিফিক ইনকামের কথা বললাম, এই স্পেসিফিক ইনকামের বাইরেও আরও কিছু ইনকাম আছে যেগুলো কিন্তু আমরা ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে ট্যাক্সেবল হয়ে থাকে। আসি কোন কোনগুলো সেগুলো দেখি। যেমন ব্যাংক ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন কোম্পানিজ ডিপোজিট, ইন্টারেস্ট অন ইনকাম ট্যাক্স রিফান্ডস, রেন্ট ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড, rent from subletting house, rent from agricultural land situated outside India, family pension to the legal heir of deceased employee, director fees, income from owning and maintenance race horses, stipend to article clerk, income from private tuition, income from undisclosed sources, dividend income from a cooperative society, আনডিসক্লোজ সোর্সেস এটসেট্রা, অর্থাৎ এই যে এখানে এতগুলো নাম বলা হলো এর বাইরেও কিন্তু আরও ইনকাম হতে পারে। যেমন কি বলা, যেমন ব্যাংক ব্যাংক থেকে যদি কোনো প্রাপ্য ইন্টারেস্ট হয়, লোন থেকে যদি কোনো সুদ পাওয়া থেকে যায়, ইন্টারেস্ট অন কোম্পানি ডিপোজিট থেকে কোনো ইন্টারেস্ট পাওয়া যায়, ইন্টারেস্ট অন ইনকাম ট্যাক্স রিফান্ড থেকে যদি কিছু পাওয়া যায়, ভ্যাকেন্ট ল্যান্ড থেকে যদি কোনো ভাড়া পাওয়া যেতে থাকে, সাবলেটিং অর্থাৎ উপভাড়া থেকে যদি কোনো আয় পাওয়া যায় ভাড়া পেয়ে থাকে, এগ্রিকালচার ল্যান্ড সিচুয়েটেড যদি থেকে আউটসাইড ইন্ডিয়া বাইরের কোনো সিচুয়েশন থেকে যদি পাওয়া যায়, ফ্যামিলি পেনশন থেকে যদি কিছু পাওয়া যায়, এছাড়া ডাইরেক্টর ফিজ থেকেও যদি কোনো কিছু পাওয়া যায়, এরকমভাবে এই সমস্ত ইনকামগুলো কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে আসবে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের, যেমন যদি কোম্পানি পরিচালকদের আনুতার্সিক যদি কোম্পানি কর্মচারী হোক বা না হোক, যদি পরীক্ষার খাতা দেখা বা প্রশ্নপত্র রচনা করার জন্য কোনো পারিশ্রমিক পাওয়া যায়, লোকসভা বা রাজ্যসভা বিধানসভার সদস্যদের বেতনও যদি পাওয়া যায়, উইল অনুসারে প্রাপ্য কোনো বার্ষিকী যদি পাওয়া যায়,
এছাড়াও যেমন ভবিষ্যনিধিতে নিজের প্রদত্ত চাঁদার উপর যদি কোনো সুদ দিতে হয়, বীমা প্রতিনিধির যদি কোনো কমিশন হয়, এছাড়াও পেটেন্ট বা রয়্যালটি থেকে যদি কোনো অর্থ পাওয়া যায়, এগুলোও কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে হিসাব হবে। অর্থাৎ এক্ষেত্রে এই যে স্পেসিফিক ইনকাম, এই স্পেসিফিক ইনকাম অ্যান্ড আদার ইনকাম এই সবগুলোই কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে আসবে। তো স্টুডেন্ট এই জায়গাগুলো কিন্তু একটুখানি খুব ভালোভাবে বিষয়টা লক্ষ্য করবে। তো এই বিষয়গুলোর মধ্যেও আরেকটি জায়গাগুলো যেমন হচ্ছে এই ইনকাম আর্ন ফ্রম উইনিং লটারি, ক্রসওয়ার্ড পাজেল, রেসেস, গ্যাম্বলিং, বেটিং ইন এনি কাইন্ড এই বিষয়টি, ডিভিডেন্ড ইনকাম এই বিষয়টি, এছাড়াও ইন্টারেস্ট আর্ন অন সিকিউরিটিজ এই বিষয়টি, এই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে দেখবে। এবং আদার ইনকাম যেগুলো বলা হচ্ছে সেখানে রেন্ট ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড, যেমন ফ্যামিলি পেনশনের কথা বলা হলো, এছাড়াও ডিভিডেন্ড ইনকামের কথা বলেছে, এছাড়াও আরও অন্যান্য যে সমস্ত ইনকাম সেগুলো কিন্তু একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে, যাতে তোমাদের পরবর্তী যে প্রবলেমগুলো সলভ করতে হবে সেগুলো সলভ করতে গিয়ে কোনো সমস্যা না হয়। এবারে আসি এক্সপেন্ডিচার অ্যালাউজ অ্যাজ ডিডাকশন সেকশন 57, অর্থাৎ এই অন্যান্য উৎস থেকে আয় খাত নির্ধারণের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট ছাড়ও দিতে পাওয়া যায়। The following expenditure are allowed as deduction from income chargeable to tax under the head income from other source, অর্থাৎ নিচে যে এক্সপেন্ডিচারের কথা বলা হয়েছে সেই এক্সপেন্ডিচারের ক্ষেত্রে অর্থাৎ কোনো ইনকাম করা হলো, সেই করার পর যদি সেখান থেকে কিছু ছাড় পাওয়া যায়, খরচ করতে হয়, তা সেই খরচগুলো কিন্তু ছাড় পাওয়া যায়। সেই খরচগুলোকে এখানে দেখো সেকশন অনুযায়ী পুরোটা ডিটেলসে বর্ণনা করেছি। তোমরা বিষয়টি পজ করে নিয়ে ভিডিওটি পজ করে নিয়ে তোমরা বিষয়টিকে ভালোভাবে বুঝে নিতে পারো বা এবং কথাগুলো শুনতে পারো। যেমন 1 নম্বরে বলছে 57(1) 57 সেকশন সাবসেকশন 1, ডিভিডেন্ড অফ ইন্টারেস্ট অন সিকিউরিটিজ বলছে এনি রিজনেবল সাম পেইড বাই ওয়ে অফ কমিশন অর রেমুনারেশন টু ব্যাংকার অর এনি আদার পারসন ফর পারপাস অফ রিয়ালাইজিং ডিভিডেন্ড অর্থাৎ কোনো লভ্যাংশ বা লগ্নিপত্র থেকে সুদ বাবদ যদি আয় হয়, সেক্ষেত্রে ওই লভ্যাংশ বা সুদ বাবদ আয় এর জন্য আদায়ের জন্য ব্যাংক বা অন্য কোনো ব্যক্তিকে যদি কমিশন বা কোনো অর্থ দিতে হয়, তাহলে সেটি ওই প্রাপ্ত সুদ বা ডিভিডেন্ড থেকে লভ্যাংশ থেকে ছাড় পাওয়া যেতে পারে। Employees' contribution toward provident fund, superannuation fund, ESI fund or any other fund set up for the welfare of such employee, অর্থাৎ কর্মচারী কল্যাণ প্রকল্পের কর্মচারী কর্তৃক যে সমস্ত চাঁদা কথা বলা হয়েছে সেগুলোর ক্ষেত্রে if employees' contribution is credited to their account in relevant fund on or before the due date, অর্থাৎ নিয়োগকারী কর নির্ধারিতার প্রাপ্ত এই যে সমস্ত নির্দিষ্ট দিন এর মধ্যে সংশ্লিষ্ট তহবিলে কর্মচারী হিসাবে ক্রেডিট করেছেন, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপেই কর ছাড়যোগ্য হয়ে থাকে। এটা 57 সেকশনের সাবসেকশন 1A রোমান 1A এই সেকশনগুলো কিন্তু একটু ভালো করে ফলো করবে, কারণ ট্যাক্সের ক্ষেত্রে এই সেকশনগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকে। 57(2) সাবসেকশন 2, রেন্টাল ইনকাম, লেটিং অফ প্ল্যান্ট, মেশিনারি, ফার্নিচার অ্যান্ড বিল্ডিং এগুলোর ক্ষেত্রে যে সমস্ত ভাড়া আদায়ের জন্য এই ইনকামের জন্য যে সমস্ত যেমন রেন্ট, ট্যাক্স, রিপেয়ার্স, ইন্স্যুরেন্স অ্যান্ড ডেপ্রিসিয়েশন হয়ে থাকে, অর্থাৎ এই বাড়ি ভাড়া এগুলো থেকে যে ইনকামটা হয় সেগুলোর ক্ষেত্রে মেরামতি ব্যয়, তার বিমার জন্য ব্যয় বা অবচয় বাবদ যে সমস্ত খরচগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু ছাড় পাওয়া যায়। এবার আসি একটা ভাইটাল জায়গা যেটা তোমরা পরবর্তীতে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে অনেকবারই পাবে, বারবার তোমাদেরকে এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে, সেটা হলো ফ্যামিলি পেনশন। অর্থাৎ এখানে বলছে ফ্যামিলি পেনশন যদি তোমরা কেউ কোনো এসএসসি পেয়ে থাকেন, সেক্ষেত্রে যে প্রাপ্ত পেনশন তার 1/3 ফ্যামিলি পেনশন সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ 15,000 টাকা এইটা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ একজন ব্যক্তি যে এসএসসি ইনকামটা ফ্যামিলি পেনশন যা পাচ্ছে তার 1/3 অথবা 15,000 দুটোর মধ্যে যেটি কম সেটি কিন্তু এক্ষেত্রে ছাড় পেয়ে যায়। মনে করো একজন এসএসসি সে ফ্যামিলি পেনশন বাবদ 30,000 টাকা পেয়ে থাকে, আর তাহলে 30,000 টাকার 1/3 কত 10,000 টাকা, আর কিন্তু ম্যাক্সিমাম কত 15,000 টাকা, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে কত টাকা ছাড় পাবে, সে কিন্তু 10,000 টাকা ছাড় পাবে, অর্থাৎ 20,000 টাকাটা ট্যাক্সেবল ইনকাম হবে। এইবার ধরো একই রকমভাবে যদি কোনো 60,000 টাকা হয় ফ্যামিলি পেনশন, তাহলে সেক্ষেত্রে তার 1/3 হচ্ছে 20,000, কিন্তু ম্যাক্সিমাম কত 15,000, তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে 15,000 টাকায় ছাড় পাবে, অর্থাৎ এক্ষেত্রে তার ট্যাক্সেবল ইনকাম হবে
60,000 বিয়োগ 15,000 সমান সমান 45,000 টাকা। এছাড়া 57 নম্বর ধারাতে বলছে এনি আদার ইনকাম, এনি আদার এক্সপেন্ডিচার এক্সপেন্ডেড হোললি অ্যান্ড এক্সক্লুসিভলি আর্নিং সাচ ইনকাম। এছাড়াও যদি কোনো ইনকাম হয় সেই ইনকামটা করতে গিয়ে যদি কোনো খরচ হয় সেটা ছাড় পাওয়া যাবে। ইন্টারেস্ট অ্যান্ড কম্পেনসেশন অর এনহ্যান্সড কম্পেনসেশন 50% অফ সাচ ইন্টারেস্ট, অর্থাৎ 50% বাদ দিয়ে ইনকামটা দেখাতে হবে। ইনকাম ফ্রম অ্যাক্টিভিটিস অফ ওয়নিং অ্যান্ড মেনটেনিং এর ক্ষেত্রে রিসোর্সেস, অর্থাৎ ইনকাম ফ্রম অ্যাক্টিভিটি অফ ওয়নিং অ্যান্ড মেনটেন, এই ক্ষেত্রে দেখো 58 সেকশনের 4 নম্বর ধারার প্রভিশনের ক্ষেত্রে বলা আছে যদি যে রেস হর্স রয়েছে, অর্থাৎ যে ঘোড়দৌড়ে যে ঘোড়া, সেই ঘোড়াকে ওয়নিং এবং মেনটেনিং খাওয়াতে পড়াতে বা তাকে পরিচর্যা করার জন্য যদি কোনো খরচ হয় সেইটা সংক্রান্ত যদি অল এক্সপেন্ডিচার রিলেটিং টু সাচ অ্যাক্টিভিটি কিন্তু সেক্ষেত্রে বাদ দিতে পারো বা রিডাকশন তুমি ছাড় পাবে। তো স্টুডেন্ট এক্ষেত্রে মূলত এই ডিভিডেন্ড ইন্টারেস্টটা, এক্ষেত্রে রেন্টাল ইনকাম, প্ল্যান্ট এন্ড মেশিনারিটা, ফ্যামিলি পেনশন এবং এনি আদার ইনকাম এবং এই মেইনটেনিং হর্স, এই বিষয়গুলো কিন্তু দিকে একটু বিশেষ দৃষ্টি আলোকপাত করবে। Sum not allowed as deduction while computing taxable income section 58। আমরা তো আগের স্ল্যাবটায় বললাম যে কোন কোন ক্ষেত্রে তোমরা ছাড় পেতে পারো এবং ডিডাকশন হয়ে থাকে, কিন্তু এখন আমরা বলবো কতগুলো ক্ষেত্র যেখানে ডিডাকশন পাওয়া যায় না। যেমন কোনো পার্সোনাল এক্সপেন্সেস যদি হয় তাহলে তুমি কোনো ছাড় পাবে না। ইন্টারেস্ট চার্জেবল ট্যাক্স হুইচ ইজ পেয়েবল আউটসাইড ইন্ডিয়া, অর্থাৎ দেশের বাইরে, ভারতবর্ষের বাইরে থেকে, হুইচ ট্যাক্স হ্যাজ নট বিন পেইড অর ডিডাক্ট অ্যাট সোর্স, যদি এরকম বিষয় হয় তাহলে কিন্তু সেগুলো ছাড় পাওয়া যাবে না। Salaries payable outside India which is not tax paid or deduct at source, wealth tax, expenditure of the nature specified in section 40A, expenditure in connection with the winning from lotteries, crossword puzzle, race, game, gambling or betting, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রেও কিন্তু তোমরা কোনো ডিডাকশন পাবে না, কারণ এই বিষয়টা হচ্ছে টোটালটাই ক্যাজুয়াল ইনকাম, অর্থাৎ হঠাৎ করে প্রাপ্ত ইনকামের ক্ষেত্রে কোনো ছাড় পাওয়া যায় না। এবারে আসি আমরা কিছু গিফটসের কথা, যে সময় গিফটস নট চার্জেবল টু ট্যাক্স, কিছু গিফটের কথা বলি যে গিফটগুলো কিন্তু 56(2) 7 নম্বর ধারাতে বলা আছে। এনি সাম অফ মানি অফ প্রপার্টি রিসিভড বাই এনি পারসন 1/4/17 ইন দ্য ফলোয়িং সার্কামস্টেন্স শ্যাল নট বি চার্জেবল ট্যাক্স, এই নিচের বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ট্যাক্সের চার্জ হবে না। যেমন গিফট রিসিভড ফ্রম দ্য রিলেটিভস, গিফট রিসিভড বাই অ্যান ইন্ডিভিজুয়াল অন অকেশন অন হিজ হার ম্যারেজ, অর্থাৎ বিয়ের সময় যদি কোনো পাওয়া যায়, কোনো আত্মীয় থেকে যদি কোনো গিফট পাওয়া যায়। গিফট রিসিভড বাই ওয়ে অফ ইনহেরিটেন্স অর উইল, যদি উইল বা ইনহেরিটেন্স থেকে কোনো কিছু পাওয়া যায়। গিফট রিসিভড অন কন্টেম্পলেশন অফ ডেথ অফ এ পেয়ার, যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার পর কোনো সম্পত্তি পাওয়া যায়। গিফট রিসিভড ফ্রম এনি লোকাল অথরিটি, যদি কোনো স্থানীয় প্রশাসন থেকে যদি কোনো গিফট পাওয়া যায়। এছাড়াও ফাউন্ডেশন, ইউনিভার্সিটি, এডুকেশন ইনস্টিটিউশন, হসপিটাল, মেডিকেল ইনস্টিটিউশন থেকে যদি কোনো গিফট পাওয়া যায়। গিফট রিসিভড ফ্রম এনি ট্রাস্ট অর ইনস্টিটিউশন রেজিস্টার্ড আন্ডার সেকশন 12A অর 12AA থেকে যদি কোনো গিফট পাওয়া যায়। শেয়ার রিসিভড অ্যাজ এ কনসিকুয়েন্স অফ demerger or amalgamation of company under section 8, share received as a consequence of business recognized cooperative society bank under section 47 subsection 6(3)(b) from such class of person and subject to such condition as may be prescribed, অর্থাৎ এই যদি বিষয়গুলো হয় সেক্ষেত্রে কিন্তু তুমি যদি কোনো গিফট পেয়ে থাকো তাহলে কিন্তু সেই গিফটটা তোমার ট্যাক্সের আন্ডারে পড়বে না। এই গিফট বলতে কি, তুমি সেক্ষেত্রে সোনাদানা পেতে পারো, সেক্ষেত্রে কোনো অর্থ সম্পত্তি পেতে পারো, সেক্ষেত্রে কোনো মুভেবল বা ইমুভেবল অ্যাসেট পেতে পারো, সেগুলো কিন্তু হতেই পারো। ইন্টারেস্ট এক্সাম্পট ফ্রম ট্যাক্স সেকশন 10 সাবসেকশন 15, অর্থাৎ এক্ষেত্রে কিছু ইন্টারেস্টের কথা বলা হয়েছে যেগুলো কিন্তু তোমরা 10-15 ধারাতে পুরোপুরি ছাড় পেতে পারো বা কিছু পার্টিশিয়াল বা আংশিকভাবে ছাড় পাওয়া যেতে পারে। ইন্টারেস্ট অন নোটিফাইড সিকিউরিটিজ, বন্ড অ্যান্ড সার্টিফিকেট, যেখানে যে সমস্ত বিষয়গুলো আছে এইটা ভিডিওটি পজ করে নিয়ে বিষয়টি কিন্তু দেখে নিতে পারো। এখানে বলেও দিচ্ছি আমি, ন্যাশনাল ডিফেন্স গোল্ড বন্ড 1980 থেকে যদি কোনো ইন্টারেস্ট পাওয়া যায়। পোস্ট অফিস ক্যাশ সার্টিফিকেট, যদি 5 বছর মেয়াদি কোনো পোস্ট অফিস সার্টিফিকেট পাওয়া যায়। ন্যাশনাল প্ল্যান সার্টিফিকেট, পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট
এর ক্ষেত্রে যদি কোনো একজন যদি ওই ব্যাংক অ্যাকাউন্টের যদি ওনার যদি একজন হয় সেক্ষেত্রে সে যে ইনকাম হবে সেখান থেকে 3,500 টাকা সে ছাড় পাবে, এবং যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে 7,000 টাকা কিন্তু সেক্ষেত্রে ছাড় পাবে। তো স্টুডেন্ট এই জায়গাটা একটু ভালো করে দেখে রাখবে, যদি কোনো পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে এই বিষয়টা একটুখানি খেয়াল রাখবে। এছাড়াও স্পেশাল বিয়ারার বন্ড, ন্যাশনাল প্ল্যান সার্টিফিকেট, পোস্ট অফিস ন্যাশনাল সেভিং সার্টিফিকেট 7 অথবা 12 বছরের, এইগুলোর ক্ষেত্রে যদি কোনো ইন্টারেস্ট তোমরা পেয়ে থাকো বা এসএসসি পেয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু ইনকাম ট্যাক্সের এই আদার্স সোর্সে আসবে না, ছাড় পাওয়া যায়। এছাড়াও ইন্টারেস্ট অন ন্যাশনাল রিলিফ বন্ড, 7% ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বন্ড, ইন্টারেস্ট অন গোল্ড ডিপোজিট বন্ড, ইন্টারেস্ট রিসিভড বাই নন রেসিডেন্ট ইন্ডিয়ান ফ্রম নোটিফাইড বন্ড, এনআরআই বন্ড, এইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা এক্সামটা হয়ে থাকে ইন্টারেস্ট এক্সাম ফ্রম ট্যাক্সের থেকে এই ছাড়গুলো পাওয়া যায়। এবারে আসি আমরা এই টোটাল বিষয়টা চ্যাপ্টার সামারিতে কি কি জানলাম আমরা এখান থেকে। এই বিষয়টুকু যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলেও কিন্তু অনেকটা কাজে লাগবে। আমরা গিফটের কথা বলেছি, সেখানে রিলেটিভসের কথা বলেছি। রিলেটিভ বলতে কি বোঝায়? রিলেটিভ অর্থাৎ স্পাউস অফ দ্য ইন্ডিভিজুয়াল। স্পাউস বলতে অর্থাৎ স্বামী থাকলে তার স্ত্রী হচ্ছে তার স্পাউস, স্ত্রী থাকলে তার স্বামী হচ্ছে স্পাউস। তো স্পাউস অফ দ্য ইন্ডিভিজুয়াল যদি হয় অর্থাৎ স্বতন্ত্র ব্যক্তির স্বামী বা স্ত্রী, ব্রাদার অর সিস্টার অফ দ্য ইন্ডিভিজুয়াল অর্থাৎ স্বতন্ত্র ব্যক্তির ভাই বা বোন, ব্রাদার অর সিস্টার অফ দ্য স্পাউস অফ দ্য ইন্ডিভিজুয়াল অর্থাৎ স্বতন্ত্র ব্যক্তির স্বামীর স্ত্রী বা ভাই বা বোন, এনি লিনারেল অ্যাসেন্ডেন্ট অর ডিসেন্ডেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তির একবংশ সম্ভূত বা উত্তরসূরি বা পূর্বসূরি, এনি লিনারেল অ্যাসেন্ডেন্ট অর ডিসেন্ডেন্ট অর স্পাউস অফ দ্য ইন্ডিভিজুয়াল অর্থাৎ স্বামী বা স্ত্রীর একবংশ সম্ভূত উত্তরসূরি বা পূর্বসূরি অর্থাৎ স্বামী হোক বা স্ত্রী হোক যিনি হন না কেন তার স্পাউসের ক্ষেত্রেও তার আগে উত্তরসূরি বা পূর্বসূরি যদি কেউ থাকে সেগুলো, এবং স্পাউস অফ দ্য পারসন রেফার্ড ইন পয়েন্ট 2 to 6 অ্যাবভ, এই যে উপরে 2 থেকে 6 পর্যন্ত যা বলা হলো এই সমস্তটাই কিন্তু এই রিলেটিভ বা আত্মীয়ের মধ্যে পড়ে। এছাড়া হিন্দু যৌথ পরিবারের ক্ষেত্রে কিন্তু তার কোনো সদস্য এই রিলেটিভের মধ্যেই আসে। মুভেবল প্রপার্টি, মুভেবল প্রপার্টি বলতে শ্যাল ইনক্লুড শেয়ার, সিকিউরিটিজ, জুয়েলারিজ, আর্কিওলজিক্যাল কালেকশন, ড্রয়িংস, পেইন্টিং, স্কাল্পচার, এনি ওয়ার্ক অফ আর্ট অর বুলেটিন এটসেট্রা, এগুলোকে কিন্তু আমরা মুভেবল প্রপার্টি বলে থাকি। স্টুডেন্ট এবারে একটা জিনিস লক্ষ্য করো, ফ্যামিলি পেনশন আন্ডার সেকশন 57 সাবসেকশন 2A, এই বিষয়টিকে একটু মাথায় রাখার চেষ্টা করো। If you are collecting pension on behalf of someone who has deceased, then you must show the income under income from other source. There are deduction of rupees 15,000 or 1/3 of the family pension received, whichever is lower from the family pension income. This will be added to the taxpayer income and tax must be paid at the tax rate of that is applicable. অর্থাৎ এই ফ্যামিলি পেনশন যদি কোনো বিষয় তোমরা পাও সেক্ষেত্রে 57(2) এ সেকশনটাকে অবশ্যই উল্লেখ করবে এবং সেখান থেকে সে যা পেয়েছেন ফ্যামিলি পেনশন সেখান থেকে দুটো বিষয় রাখবে। 1 নাম্বার 1 তার যা প্রাপ্ত ফ্যামিলি পেনশন তার 1/3 অংশ কত হয় সেটা বের করবে, এবং নাম্বার 2 ম্যাক্সিমাম লিমিট 15,000। এই দুটো কন্ডিশনের মধ্যে হুইচ এভার ইজ লোয়ার, যেটা হবে অর্থাৎ 15,000 টাকা এবং 1/3 এই দুটোর মধ্যে যেটা হবে যেটা কম সেটাই তার প্রাপ্ত পেনশন থেকে বাদ যাবে, এবং এটা কিন্তু একটা ভাইটাল জায়গা তোমাদের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। এবার আসি ট্যাক্সেশন অফ উইনিং ফ্রম লটারি, গেম, শোজ, পাজেল এইগুলোর ক্ষেত্রে। If you receive money from winning the lottery, online TV game shows, etc., it will be taxable under the head income from other sources. The income will be taxable at the flat rate 30%, which after adding education cess will amount 31.2%. বর্তমানে এডুকেশন সেস হচ্ছে 4% আছে, তাই 30% এর 4% মানে 3 4 12 1.2 অর্থাৎ 30 + 1.2 31.2%। এই যে বিষয়টা বলা হলো অর্থাৎ এই বিষয়ের উপর অর্থাৎ তুমি এই উইনিং লটারি, গেম, শোজ, পাজেল এগুলো যাই পাও না কেন এগুলোর উপর তোমাকে 31.2% ট্যাক্স কিন্তু সরকারকে প্রদান করতে হয়। এবার এই ট্যাক্সটা কিন্তু অনেক সময় কেটে নেওয়া হয়, তুমি যখন হাতে পাচ্ছ বা এসএসসি যখন হাতে পায় তখন কিন্তু এই টাকা কেটে নিয়ে নেয় একবারে। ধরো একজন এসএসসি 1 লাখ টাকা লটারি জিতেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই এসএসসি 68,800 টাকা সে
পেতে পারে, হাতে পাবেন। বাকি 31,200 টাকা কিন্তু তাকে ট্যাক্স হিসেবে সরকারি খাতে জমা করতে হবে। কিন্তু তুমি যখন প্রবলেম সলভিং যাবে তখন কিন্তু তোমাকে মাথায় রাখবে এই এসএসসি কিন্তু লটারি বাবদ যে টাকাটা পেয়েছেন সেটা কিন্তু তোমাকে 1 লক্ষ টাকায় দেখাতে হবে। তবে এই ক্যাজুয়াল ইনকামের ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম যদি কোনো ইনকাম হয় এবং সেই ইনকাম অর্জন করতে গিয়ে যদি কোনো খরচ হয় তাহলে সেটা কিন্তু বাদ যায়। তাহলে তুমি লটারি পেয়েছো, লটারি কিনতে গিয়ে মনে করো 100 টাকা দিয়ে লটারি কিনেছো, তাহলে তুমি 100 টাকা তুমি ছাড় পাবে। কিন্তু না স্টুডেন্ট, এক্ষেত্রে কিন্তু এই ছাড়টা তুমি পাবে না, বিকজ দিস ইজ এ ক্যাজুয়াল ইনকাম। ক্যাজুয়াল ইনকামের ক্ষেত্রে বলা হয়েছে নো এক্সপেন্সেস চ্যাপ্টার 6A ডিডাকশন শ্যাল বি অ্যালাউড অন ক্যাজুয়াল ইনকাম, অর্থাৎ ক্যাজুয়াল ইনকামের উপরে কোনো ছাড় পাওয়া যায় না। তো স্টুডেন্ট, বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং যদি কোনো বিষয়ে এই চ্যাপ্টারের কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস বক্সে উল্লেখ করবে, সেখানে প্রশ্ন করবে, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবে। এক্ষেত্রে গিফটের বিষয়টা একটু মাথায় ভালো করে বুঝবে। ফ্যামিলি পেনশন, বিভিন্ন ধরনের ইনকামগুলো এবং ডিডাকশানগুলো কি কি আছে সেগুলো কিন্তু একটু ভালো করে দেখে নেবে, আর কোন স্পেসিফিক ইনকাম এবং আদার ইনকাম কি কি আছে সেগুলো একটু দেখে নেবে। তো স্টুডেন্ট, আজকের মতো এখানেই। থ্যাংক ইউ।